নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রামে যেমন নমিনেট করা হয়েছে দীপকে, তেমন নমিনেট করা হয়েছে ঝাঁপিকেও। তো সেখানে গিয়ে কিন্তু যাদেরকে নমিনেট করা হয়েছে সবাই গিয়ে উপস্থিত হয়েছে। তো সেখানে এবার সবাই পৌঁছে গেছে। তো যারা অ্যাঙ্কার, যারা অ্যানাউন্স করছে, তারা বলছেন যে সব দিক বিচার বিবেচনা করে সোশ্যাল ওয়ার্ক যারা করেছে তাদেরকে নমিনেট করা হয়েছে। সেই নমিনেশন থেকে বর্ধমান যাকে নির্বাচিত করেছে, এদিকে চূর্ণী বলছে, ঝাঁপি তোর নাম তো নিচ্ছে না। বলে, ধ্যাত, এখানে সবাই বড় বড় মানুষেরা এসছে, তাদের সামনে আমি কি? আমি নমিনেট হয়েছি, এটাই আমার কাছে অনেক। ওদিকে নীলুর বাড়ির লোক যে এসেছে, সেই নীলুকে বলছে, তুই পাবি, চিন্তা করিস না। ঝাঁপি বলছে, এই পুরস্কারটা নীলুদা বা অনির্বাণদা পেলেই আমি খুশি, এই ইনকাটা না পেলেই ভালো। এবার আশ্চর্যজনকভাবে এই যে ক্যাটাগরি যে উইনার ঘোষণা করা হয়েছে, সেটা ঝাঁপিকেই করা হয়েছে। আর এটা দেখে তো সবাই অবাক, একদম জোরে জোরে হাততালি দিচ্ছে, কিন্তু যারা শত্রুপক্ষ তারা একটু হাততালিটা দিচ্ছে না। ঝাঁপিও অবাক নাম শুনে। বলছে, সমাজ কল্যাণের কাজ হয়তো অনেকেই করেছেন, কিন্তু শ্রীমতী সরকার যেটা করেছেন সত্যি সেটা ভাবাই যায় না। উনি এমন সব মানুষদের কাজের সম্মান দিয়েছেন, কাজ করার অধিকার দিয়েছেন বা কাজ করার সুযোগ করে দিয়েছেন সমাজের ভিক্ষুকদের, যেটা কখনো কেউ ভাবতেই পারে না। যে ভিক্ষুক মানুষদের কাজের সুযোগ করে দিয়েছে, এতগুলো মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর পথ করে দিয়েছে, এবং পাশাপাশি নিজের ফিনান্স বিজনেসকে কাজে লাগিয়ে বর্ধমানের মহিলাদের দাঁড়াতে বরাবরই ইন্সপায়ার করে চলেছেন। তাই মঞ্চে তাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে ঝাঁপিকে। এদিকে নীলুও তো খুব খুশি, হাততালি দিচ্ছে, কিন্তু নীলুর দাদা একদমই খুশি না। সে চাইছিল তার ভাই হোক। তো বলছে যে, এই তুই কেন হাততালি দিচ্ছিস দাঁত কেলিয়ে? হয়েছে ঝাঁপি আর তুই দাঁত কালাচ্ছিস? তবে সে দাদা দাদা চলে যাচ্ছে ওর দাদা, এই বলে বলছে, দাদা এরকম করিস না, দেখ এরকম করছিস কেন, দেখ বস না, সবাই মিলে একসাথে যাবো, এই বলে দাদাকে বসাই। এবার ঝাঁপি উঠেছে, দীপও তাকে কংগ্রাচুলেট বলছে ইশারাতে। ঝাঁপি মঞ্চে উঠেছে। এবার ইনকা বলছে, এটা কি করে হলো দীপ, এটা কি করে হলো? দীপ বলছে, অন্যকে কাঠি করার বদলে আমরাও যদি মন দিয়ে কাজটা করতাম, আমরাও পেতাম। ঝাঁপি স্টেজে উঠেছে, সবাইকে নমস্কার জানাচ্ছে। তখন দেখছে কত মানুষ ওর জন্য হাততালি দিচ্ছে। মনে মনে বলছে, তুমি না থাকলে এটা সম্ভব হতো না মা। অপমানের কালিমা বুঝে এই যে সম্মানটা তুমি আমাকে পাইয়ে দিলে, সত্যি তুমি না থাকলে এমনটা হতো না। এদিকে তো নীলুর পরিবার খুব রেগে যাচ্ছে একেবারে। নীলুর দাদা, বৌদি, এমনকি মাও, সবাই, কেউ পছন্দ করে না এদের বাড়ির লোককে। তো ওদিকে আবার ঝাঁপিদের শ্বশুরবাড়িও কম নাকি? দীপের বাবা আর দীপের অজয়, এরা মিলে একবার দত্তবাড়ির পেছনে লাগছে। এবার স্টেজে দীপকে ডাকা হচ্ছে ঝাঁপির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। তো ঝাঁপি মনে মনে বলছে, আমি ওর হাতে পুরস্কার নেব? সত্যি আজকে আমার দৃঢ় বিশ্বাস, আরো দৃঢ় হলো আজকে আমার বিশ্বাস যে আমার স্বপ্নের পথে আমি ঠিক দিকে এগোচ্ছি, আর ওকেও আমি এই সর্বনাশী ব্যবসা থেকে বের করতে পারবো। বলছে, আজকের পর থেকে ও ঠিক মানবে যে কার ব্যবসার পথ ঠিক ঠিক, আমার না ইনকাদির। এবার দীপকে যখন ডাকছে পুরস্কার দেওয়ার জন্য, ইনকা বলছে, এটা আবার কেমন? তোমাকে অপমান করার জন্য, দেখো তোমাকে ইচ্ছে করে তোমার হাত দিয়ে ঝাঁপিকে পুরস্কার দেওয়াবে। তখন বলছে দীপ, আমি যদি পুরস্কারটা দিতে না যাই না, ঝাঁপি ছোট হবে না, ছোটটা হব আমি। এমনিতেই মা আজকে ওকে বাথরুমে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার মুখটা ছোট করেছে, আর এখন যদি আমি না যাই, আমি আর আমার নিজের মুখ ছোট করতে পারবো না। তাছাড়া মান সম্মানের আবার কি আছে? আমার মান সম্মান তো ঠুনকো নয় যে ঝাঁপিকে পুরস্কার দিলে আমার মান সম্মান নষ্ট হবে, বরঞ্চ আমার ভালোই লাগবে, বরঞ্চ আমার মান বাড়বে। এই বলে স্টেজে যায় আর ঝাঁপির হাতে পুরস্কার তুলে দেয়। এবার দীপকে কিছু বলতে বলা হচ্ছে। দীপ বলছে, আমি ওকে এখন থেকে চিনি না, সেই ছোট থেকেই চিনি। ওর জেদ, ওর ইনোভেটিভ ভাবনা, ওর একাগ্রতা, শুধু ভাবনাই নয়, সেটাকে বাস্তবে এক্সিকিউট করার ক্ষমতা আছে বলে সে আজকে এতদূর এগোতে পেরেছে। ঝাঁপিকে প্রশ্ন করা হচ্ছে যে, আপনি যে এত বড় সাকসেস পেয়েছেন, তো তার পেছনে কি আপনার স্বামীর হাত আছে? তখন কিছুক্ষণ চুপ করে থাকে ঝাঁপি। আর ওর যে ওই বড় ঘটনাটা ঘটেছিল ওর জীবনে, ওই যে লোকজন এসে তার বাবার মুখে চুনকালি লাগিয়ে গেছিল, এতগুলো লোকের টাকা দেনা, ওই যে সিচুয়েশনটা, সেটা ভাবছে। আর দীপের ওই কথাটাও ভাবছে যে, তুই কি করে এতগুলো লোকের টাকা ফেরত দিবি বলছিস? তুই কি ব্যাংক নাকি? তখন ও বলেছিল, হ্যাঁ, প্রয়োজনে আমাকে ব্যাংক হয়ে উঠতে হবে। তো তাই বলছে, আমি যে আজকে এই জায়গায় পৌঁছেছি, সেটা শুধুমাত্র আমার স্বামীর জন্যে। সেই আমাকে এই পথটা দেখিয়েছে। একটা সময় আমার এতটাই খারাপ গেছে, সেই রকম সময় হলে মানুষ বেঁচে থাকারও সাহস পায় না। কিন্তু আমি জানি না কোন শক্তি, কোন সাহস এসে আমার হাত ধরেছিল। সেই সময় আমার স্বামী আমার পাশে না থাকলে আমি হয়তো এই জায়গাটাতে আসতে পারতাম না। ও একবার আমাকে বলেছিল, আমি যখন ঠিক করেছিলাম যে অতগুলো লোকের টাকা আমি ফিরিয়ে দেব, কিন্তু বুঝতে পারছিলাম না কি করে, তখন ও আমাকে বলেছিল, তুই ব্যাংক নাকি? আর ওই ব্যাংকের ওই কথাতেই কিন্তু আমার মাথায় আইডিয়া আসে, আর আমি পাহাড় প্রমাণ, মানে পাহাড় তুল্য আর কি স্বপ্ন নিয়ে নেমে পড়েছিলাম এই রাস্তায় আর কি। সম্পূর্ণভাবে এই মানুষটার আশ্বাসে দীপ কিন্তু তাকিয়ে আছে ঝাঁপির দিকে।
বলছে নতুন করে বাঁচবার সুযোগ পেয়েছি শুধু ওই মানুষটার দু কথার জোরে। বলছে এত বড় সাপোর্ট যার আছে তাকে কিসে ডরায় বলুন তো? তাই আমি আজকে যা কিছু সব এই মানুষটার জন্যই। সবাই শুনে হাততালি দিচ্ছে। দীপকে ধন্যবাদ জানাচ্ছে ঝাঁপি। দীপও হাসছে, আর দীপ একদম ঝাঁপির জন্য জোরে করে হাততালি দিয়ে ওঠে। দীপকে দেখে সবাই হাততালি দেয়। ইনকা তো মুখ গম করে বসে আছে। এবার দেখা যাচ্ছে যে এবার দীপ আর ঝাঁপি যখন নামবে স্টেজ থেকে, তখন ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে গান গাওয়ার জন্য। তারা নাকি প্রত্যেকবার পুজো মঞ্চ একবারে কাঁপিয়ে রাখে নাচে গানে, তাই জন্য ওদের একসঙ্গে যুগলকে আর কি গান গাইতে বলছে। এবার সবার রিকোয়েস্টে ওরা গান গায়। গান গাওয়া হয়ে গেলে সবাই হাততালি দিচ্ছে, আর নীলুও হাততালি দিচ্ছে। নীলুর দাদা আর সহ্য করতে না পেরে উঠে নীলুকে ভরা সবাই এক চড় মেরে দেয়। নীলুর খারাপ লাগে, চলে যায় ওখান থেকে। তখন দীপের বাবা চিৎকার করে বলছে, এ কি ব্যাপার রে, এ কোন পরিবার রে ভাই, ভদ্রতা সভ্যতা নাই? হ্যাঁ, ও হাততালি দিচ্ছিল আমার পরিবারের জন্য, আমার পরিবারের যোগ্যতা আছে তাই, সেটা সহ্য হলো না, আর হবে বা কি করে? কোন পরিবার দেখতে হবে তো, সভ্যতা ভদ্রতা জ্ঞানটুকু নাই। শোন, আমাদের বাড়ির বউদের না গুণ আছে তাই তারা পুরস্কার পায়, তোদের বাড়ির বউদের না কোনো গুণ নেই। তখন একদম তেড়ে এসেছে নীলুর দাদা চঞ্চল, যে একদম বেশি কথা বলবেন না, যেন মেরেই দিবে একেবারে। চঞ্চল বলছে একদম আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাতে আসবেন, এটা আমাদের পরিবারের ব্যাপার, আমরা বুঝে নেবো, না হলে মান সম্মান খোয়াবে। বলে কি খোয়াবো রে? বলে দেখবে দেখবে, এই বলছে। বলে এই দত্তের বেটা, একদম চোখ রাঙামি না আমাকে। বাবা বলছে, দীপের বাবা। সে বলছে বাবা ছেড়ে দাও না, চলো না চলো না। বলে না, যে চোখ রাঙাচ্ছে আমাকে, এত বড় সাহস, এই কি করবি রে, কি করবি রে, এরকম করে বলছে। অজয় এগিয়ে আসছে, এই চঞ্চল দা চলো চলো, অনেক হয়েছে অনেক হয়েছে। চঞ্চল বলছে এই গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। আর অজয় একটু গায়ে হাত দিয়ে সরো সরো বলছে, তখন অজয়কে একদম ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুই আমার বাড়ির ছেলের গায়ে হাত দিচ্ছিস, তোকে তো আমি মারতে যাচ্ছি কি চঞ্চলকে। চঞ্চল একবারে ওর বাবার হাত ধরে একদম ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে দীপ আর সহ্য করতে না পেরে উপর থেকে নেমে আসে, এসে একদম চঞ্চলকে মারতে শুরু করে দেয়। নীলু ছুটে এসছে মানে অশান্তিতে। নীলু এসে অজয়কে আটকাচ্ছে, অজয় শুনছে না। অজয় তখন নীলুকে মারছে, নীলু আবার অজয়কে মারছে, এই চলছে। এদিকে মারামারি খুব বাজে সিচুয়েশনে পৌঁছে গেছে। দীপ একদম চঞ্চলকে মারছে, চঞ্চল দীপকে মারছে। নীলু বাধা দিতে এলে ওদিকে আবার কাসাই নীলুকে আটকে নেয়, বাধা দিতে দেয় না। তখন নীলু কাসাইকে ভুল বোঝে, কাসাই কাঁদছে, কি করবে বুঝে পাচ্ছে না। তো কোনোভাবে দুই পরিবারকে সাইড করা হয়। চঞ্চল বলছে পুঁতে ফেলে দেবো একেবারে, দীপ বলছে বাবার গায়ে হাত তুলবি তুই, এত বড় সাহস। আর ওদিকে কাসাই এক জায়গায় দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। এবার তো বাড়িতে এসছে, বাড়িতে এসে দীপের বাবার পায়ে হাঁটুতে বরফ লাগাচ্ছে দীপের মা, আর দীপের মুখে চোখেও চোট লেগেছে, তো ঝাঁপি বরফ লাগাচ্ছে। ওদিকে অজয়েরও হাতে লেগেছে। তো ঝাঁপি বলছে কি দরকার ছিল বলো তো, বাড়ি বউ এসে পুরস্কার দেওয়ার জন্য ডেকে নিয়ে গেল, ওখানে কি ঝামেলা শুরু করে দিলে? কি দরকার ছিল এরকম রক্তারক্তি করার? পড়শিদের সাথে কি এরকম ঝামেলা করে? তখন দীপ বলছে বেশি জ্ঞান দিস না তো, কি করতাম? আমার চোখের সামনে বাবাকে মারছে, আমি চুপ করে থাকতাম, সেটা শোভা পেত? বলে আরে বাবা, তবুও তোমাদের কি এসব শোভা পায় বলো তো? তখন দীপের মা বলছে ওকে এসব জ্ঞান দিয়ে লাভ আছে? ও তো ফকটে চারটে জ্ঞান দিচ্ছে, এমনি ফকটে একটা পুরস্কার হাতিয়ে নিয়েছে, কাঙালি ভোজন খাইয়ে নাকি বর্ধমান রত্ন পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আমার উচিতই ছিল না বাবান তোকে ওখানে পাঠানোর। বাবা বিরক্ত হয়, রেগে যায়, বলছে এই তুমি থামবে? কোথাকার কথা কোথায় নিয়ে গিয়ে পাচ্ছে। তারপর বলছে না রে ঝাঁপি, দীপের কথা ঠিকই, ওরা মুখের কথাই বোঝে না। ঝাঁপির শাশুড়ি বলছে ওকে বলে লাভ আছে নাকি কোনো? ও আবার সংসারের কি বোঝে? আমাদের বাড়ির নিয়ম কানুন রীতিনীতি কোনো কিছু জানার চেষ্টা করেছে কখনো? যদি করতো তাহলে ওই বাড়ির লোকের সাথে নীলুর সাথে বেশি পীড়িত দেখাতো না হয়। এরপর ঝাঁপির শ্বশুরমশাইকে ধরে ধরে ওর মা ঘরে নিয়ে যায়। অজয় খুব রেগে গেছে, এরপরে পেলে লাশ ফেলে দেবে এরকম বলছে। ঝাঁপি বলছে এটা মোটেও ঠিক হলো না, ছোট থেকেই শুনে আসছি দত্ত বাড়ির সাথে সরকার বাড়ির একটা বিবাদ আছে, কিন্তু সেটা এইভাবে ফায়সালা করার নয়, সেটা এইভাবে পেশির লড়াইয়ে ফায়সালা হয় নাকি? দীপ বলছে ঝাঁপি তুই নিজের ব্যবসাতে সুবিধা অসুবিধায় নীলুর সাথে পরামর্শ করিস, মেলামেশা করিস, বাড়িতে কিন্তু কেউ কিচ্ছু বলে না, অত দূরই রাখ ব্যাপারটাকে, আমাদের মধ্যে ঢুকতে আসিস না। আমি তোকে যে বউয়ের মর্যাদা দিয়েছি ওতেই সন্তুষ্ট থাক, ঠিক আছে? কিন্তু এই ঝামেলার মাঝখানে তুই পড়তে আসিস না, বাড়ির ইতিহাস বদলে ফেলার চেষ্টা করিস না তুই, এই বলে চলে যাচ্ছে। আর ঝাঁপি বলতে আছে কিসের বিবাদ গো, কিসের ইতিহাস, কি এমন ইতিহাস আছে তোমাদের শুনি? কি এমন ঝামেলা যে রক্তপাত পর্যন্ত হয়ে যাচ্ছে? আমি যখন জানি না আমাকে জানাও, আমি এই বাড়ির বউ, আমি কেন জানবো না? কোনো উত্তর না দিয়ে চলে যায়। পিসি এসে বলছে তোকে কি ওরা কিছু বলবে না রে? কিচ্ছু বলবে না, ওই একটা ছোট্ট ঝামেলার জন্য কত কি হয়ে গেছে। তখন বলছে তুমি তো জানো, তাহলে তুমি বলো। আর ওদিকে চূর্ণি বলছে কাসাইকে এত কিছু হয়ে গেল, তোর মধ্যে রাগ নেই কেন রে? ওই বাড়ির লোক আমাদের জেঠুর গায়ে হাত তুলেছে, তুই বুঝতে পারছিস? জেঠু হাঁটতে পারছে না ঠিক করে, কিন্তু তোর মধ্যে রাগ নেই। আর সুযোগ পেলে নীলুদার সাথে ভদ্রভাবে কথা বলে, আমি ব্যাপারটা কিছু বুঝতে পারি না, কি ব্যাপার বলতো আমাকে? তখন কাসাই বলছে সব ব্যাপারে কথা বলিস না, যা এখান থেকে। চূর্ণি রেগে ফেগে চলে যায়। পিসি বলছে আগে দুই পরিবারের কোনো ঝামেলা ছিল না, জানিস তো, বেশ ছিল। পর্দা একের পর এক জমি কিনতে শুরু করলো, আর ওদিকে সন্তোষ মিত্র যে আছে আর কি, ওই দত্তবাড়ির ওদের কথা বলছে, তো ওর নাকি হিংসে শুরু হয়ে গেল।
হিংসে এমনই জায়গায় গিয়ে পৌঁছলো, শেষে একটা আম গাছকে ঘিরে নাকি একদম বিশাল তুমুল অশান্তি। কি কেন? আম গাছের পাশে ছিল দত্তদের জমি, তো আম গাছের গোড়া ছিল আমাদের জমিতে, আর সেই আম গাছ বেঁকে গিয়ে ফল দিত দত্তদেরকে। তো এই নিয়ে এবার আমাদের বড়দা বলল যে জমির গোড়া যখন আমাদের দিকে তখন ফল আমরাই নিব, আর দত্তরা বলছে না, ফল যখন ওরা আমাদের দিকে দিচ্ছে তো আমরাই নিব। এই নিয়ে এমন একটা ঝামেলা হলো যে একদম লাঠালাঠি পর্যন্ত গড়িয়ে গেল। লাঠালাঠি, এমন লাঠালাঠি, সে লাঠালাঠি নাকি একদম তুমুল করতে করতে রক্তপাত পর্যন্ত ঘটে গেল। তখন ঝাঁপি বলছে, কি বলছো, একটা আম গাছকে ঘিরে? বলে হ্যাঁ। আর এমনটা কথাবার্তা হতে হতে আজকে এখানে পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।